উপদেষ্টা নিয়োগে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে। লালমনিরহাটে মির্জা ফখরুল সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। এবং সুযোগ থাকলেও রংপুর অঞ্চলে কাটেনি অর্থনৈতিক বাধা, বিকশিত হয়নি শিল্প খাত, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের তাগিদ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের নেয়ার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে বলেও জানান তিনি। বিকেলে লালমনিরহাটে শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা আমাদের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে ডক্টর ইউনূস, তাদের এগুলো ব্যাপারে তাদেরকে চিন্তা করতে হবে, যাতে করে নতুন করে বিতর্ক সৃষ্টি না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সরকার যে কাজ করছে সেটা মানুষকে বোঝার জন্য তাকে সামনে আসতে হবে এবং সেগুলোকে যেন মানুষ ফিল করে যে সরকার কাজ করছে। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা সংস্কার কাজগুলো শেষ করে তারা একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। সমঝোতার পরও গাজীপুরে খোলেনি টিএনজেড গ্রুপের 5টি পোশাক কারখানা, তবে অন্যান্য কারখানার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এছাড়া সোমবার রাতে অবরোধ তুলে নেয় 3 দিন পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলছে যানবাহন। সকালে কর্মস্থলে গিয়ে কারখানার গেট বন্ধ পেয়ে ফিরে যান শ্রমিকরা। এর আগে গতরাতে শ্রমভবনে ত্রিপক্ষীয় বৈঠকে টিএনজেড গ্রুপের 31 জন শ্রমিক প্রতিনিধি, বিজিএমই এর নেতা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে সমঝোতা হয়। আমরা রোড ছেড়ে দিয়েছি আর আজকে অফিসের সামনে আসছি যে অফিস কবে খুলবো, আমাদের পাওনা দানা কবে দেওয়া হবো, সেই কারণে আমরা বাসায় বসে থাকতে আর ভালো লাগে না। আমরা কাজ করব, ডিউটি করব, টাকা নিব। কারখানা কর্তৃপক্ষ কোনো নোটিশ দেয় নাই এবং কি ফ্যাক্টরি তালা খোলা নাই, এর জন্য আমরা এখানে আসছি। আমাদের মতামত হচ্ছে যে কারখানা খুলবে, আমরা স্বাভাবিক ডিউটি করব, আমাদের প্রতি মাসের বেতন প্রতি মাসে ক্লিয়ার করবে, এটাই আমাদের চাওয়া। সুযোগ থাকলেও রংপুর অঞ্চলে কাটেনি অর্থনৈতিক বাধা। স্বাধীনতার পর বিকশিত হয়নি এখানকার শিল্প খাত। সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, সহজ শর্তে ঋণ এবং আলাদা শিল্পনীতি বাস্তবায়ন। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। নানা প্রতিকূলতায় এখনও পিছিয়ে রংপুর অঞ্চলের শিল্প খাত। এ কারণে সৃষ্টি হয়নি কাঙ্ক্ষিত কর্মসংস্থান, বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যা। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী 2016-17 অর্থ বছরে রংপুর বিভাগের জন্য বরাদ্দ ছিল গড়ে 3.13%, আর 2018-19 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 0.98%। অথচ ঢাকা বিভাগের জন্য এ বরাদ্দ ছিল 38.54%। অন্যদিকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে যেখানে বেকারত্বের হার 3.4 থেকে 3.6%, সেখানে রংপুর বিভাগে এ হার 6.9%। অর্থনীতিবিদরা এর কারণ হিসেবে বলছেন শিল্পায়ন না হওয়াকে। যারা আগ্রহী আছেন তাদেরকে আগ্রহ যাতে নষ্ট না হয়, এই জন্য সরকারি লাইসেন্সগুলো অবশ্যই খুব সহজ পদ্ধতিতে করে দিতে হবে। উত্তরায় বিজেট ছাড়া দীর্ঘ সময়ে রংপুর অঞ্চলে গড়ে ওঠেনি ভারী শিল্প এলাকা। 4টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কথা থাকলেও আটকে আছে ভূমি অধিগ্রহণ জটিলতায়। সেন্সাস অব ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ সিএমআই এর তথ্য বলছে, 2006 সালে ঢাকা বিভাগে শিল্পায়নের হার 17.41, একই সময় রংপুর বিভাগে এই হার 1.27%। উদ্যোক্তারা বলছেন, অবকাঠামোগত দুর্বলতা ও গ্যাস সরবরাহ না থাকায় নিম্ন শিল্পায়িত অঞ্চলের তালিকায় স্থান পেয়েছে রংপুর। সংযোগটা আমরা যদি সঞ্চালন লাইনটায় পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এখানে একটা বড় ধরনের শিল্প বিপ্লবের মাধ্যমে নতুন নতুন হাজার হাজার কর্মসংস্থানের সৃষ্টি হবে। বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইনের যে সম্প্রসারণের কাজ হচ্ছে, বলা হচ্ছে 2025 সালে কাজ শেষ হওয়ার পর গ্রাহক পর্যায়ে সংযোগ দেওয়া হবে। তবে গবেষকরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সবার আগে নিশ্চিত করতে হবে গ্যাসের প্রাপ্যতা। বাজারে যখন গ্যাসের একটি বড় সংকট আমরা দেখতে পাচ্ছি, তখন এই সংযোগ দিয়েই আমাদের দায়িত্ব শেষ করব না তো, ফলে এর যোগানটা নিশ্চিত করাটা খুব জরুরি। রংপুর অঞ্চলকে শিল্পে এগিয়ে নিতে সড়ক ও রেলপথ উন্নয়নের পাশাপাশি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
মাত্র 9 বছরে বন্ধ হয়ে গেছে নীলফামারীর শতাধিক স্কুলের ডিজিটাল ল্যাব। ব্যবহার না করা ও সংশ্লিষ্ট শিক্ষকদের গাফিলতির কারণে নষ্ট হয়ে গেছে মূল্যবান ল্যাপটপ, প্রজেক্টর। তবে সেগুলো মেরামতের আশ্বাস শিক্ষা বিভাগের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় দক্ষতা বাড়াতে 2015 সালে নীলফামারীর 115টি স্কুলে তথ্য প্রযুক্তি ল্যাবের জন্য দেওয়া হয় 17টি করে ল্যাপটপ, প্রজেক্টর মেশিন ও ল্যাব সাজানোর অন্যান্য সামগ্রী। তবে মাত্র কয়েক বছরের মধ্যেই ল্যাবগুলোর বেহাল দশা। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের মাধ্যমে পাওয়া ল্যাপটপ ও প্রজেক্টর মেশিনগুলোর বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। ল্যাব সামগ্রীর স্বল্পতার কারণে কার্যক্রম বন্ধ। হাতে গোনা কয়েকটি ডিভাইস ভালো থাকলেও তা বাড়িতে নিয়ে ব্যবহার করছেন শিক্ষকরা। অভিযোগ উঠেছে, নিম্নমানের যন্ত্রাংশ ও ল্যাব সংশ্লিষ্ট শিক্ষকদের অনীহায় অল্প সময়ে নষ্ট হয়েছে মূল্যবান এসব শিক্ষা সামগ্রী। প্রজেক্টরটা ক্লাস নিতে নিতে ধপ করে বন্ধ হয়ে গেছে। ল্যাপটপ আমাদের প্রায় সবগুলোই অচল। 4টার মধ্যে আমার একটা হেডস্যার ইউজ করেন, অফিসেও থাকে, মাঝে মধ্যে উনি বাসায়ও নিয়ে যায়, বাসায় প্র্যাকটিস করেন। যে কয়েকটা ঠিক আছে, তার মধ্যে থেকে আমরা বাংলা, ইংরেজি কিছু টাইপিং করা শিখছিলাম। শিক্ষা বিভাগ জানায়, করোনা মহামারীতে ইলেকট্রনিক এসব ডিভাইস ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে গেছে। তবে যন্ত্রগুলো মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। কতটি সচল কতটি অচল স্টক রেজিস্টার তারা রেজিস্টারভুক্ত করে এই তথ্য আমাকে আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দিবে। এটা দিলে তখন বোঝা যাবে, সেই অনুযায়ী যদি মেরামত করার কিছু থাকে তাহলে মেরামত করার ব্যবস্থা করা হবে। নীলফামারীতে স্কুল ও মাদ্রাসা পর্যায়ে মোট 2100টি ল্যাপটপ ও 115টি প্রজেক্টর মেশিন দেওয়া হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বাংলার সময় আরও থাকছে। চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 10 কোটি টাকার মাল্টা কমলা। আমদানিকারক ছাড় না করায় নষ্টের পথে সব ফল। মামলা জটিলতায় করা যায়নি নিলাম ও ধ্বংসের সিদ্ধান্ত। লোকবল সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিং। অন্য দুটি হলে চালু থাকলেও চলছে শিক্ষার্থীদের ওপর ভর করেই। ভর্তুকি না থাকায় পুরো টাকাই বহন করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে তাদের। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3টে আবাসিক হলের মধ্যে ডাইনিং চালু রয়েছে মুক্তার ইলাহী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে। আর দীর্ঘ সময় ধরে বন্ধ বঙ্গবন্ধু হলের ডাইনিং। এতে দৈনন্দিন খাবার নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে শহীদ মুক্তার ইলাহী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ডাইনিং দীর্ঘদিন বন্ধ থাকার পর নিজেদের তাগিদে চালুর উদ্যোগ নেন শিক্ষার্থীরা। তবে ভর্তুকি না থাকায় পুরো খরচ বহন করতে হচ্ছে শিক্ষার্থীদের। খাবারের মান খুবই খারাপ এবং খাবারের টাকাটা কিন্তু পরিমাণে বেশি নিচ্ছে। শিক্ষার্থীরা বাইরে গিয়ে খায়, এই যে তাদের সময় এবং অর্থ দুটোই কিন্তু বেশি করে যাচ্ছে। হলে আসলে খাবারের মান খুবই খারাপ হচ্ছে এবং যার দরুন আমরা আসলে রান্না করে খাচ্ছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে একটা দাবি, ভর্তুকি যেন ব্যবস্থা করা হয় এবং খাবারের মানটা যেন ভালো হয়। উপাচার্য জানান, দীর্ঘদিন ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকায় হলগুলো থেকে কোনো অর্থ জমা হয়নি বিশ্ববিদ্যালয়ের ফান্ডে। তবে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। শিক্ষার্থীদের যে টাকাটা জমা হয় সেটা প্রপারলি জমা হচ্ছে এবং ফার্স্ট ইয়ারদেরও সিট দেওয়া হবে। সকল ইয়ারে ছেলেমেয়েরা সিট পাবে, সেই হিসাবে যে ফান্ডটা আসবে ছাত্রদের জন্যই ব্যবহৃত হবে, সেটা হল প্রশাসন এই যে ব্যবস্থা নেবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোট 3টি হলে 1000-এরও বেশি শিক্ষার্থী রয়েছেন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কখনো কম আবার কখনো খরচের চেয়ে অতিরিক্ত ইউনিট বসিয়ে দেয়া হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ। বাসা, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই এখন এমন চিত্র। ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎ বিভাগের প্রায় 44,000 গ্রাহকের বেশিরভাগই টানছেন বাড়তি বিলের বোঝা। আর এ নিয়ে নির্বিকার কর্তৃপক্ষ। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। আবাসিকের সর্বনিম্ন 50 ইউনিট বিদ্যুৎ খরচে ইউনিট প্রতি পরিশোধ করতে হয় 4 টাকা 65 পয়সা। এভাবে পর্যায়ক্রমে 6টি ধাপে 600 ইউনিট পর্যন্ত মূল্য বাড়িয়ে সর্বোচ্চ প্রতি ইউনিটের দাম 14 টাকা 61 পয়সা। এছাড়া অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী বিশেষে প্রতি ইউনিটে 60 টাকা 55 পয়সা থেকে 20 টাকা 17 পয়সা পরিশোধ করতে হয় গ্রাহককে। সঙ্গে আরও যুক্ত হয় ভ্যাট ও ডিমান্ড চার্জ।
তবে এর ব্যত্যয় ঘটেছে ঠাকুরগাঁয়ে। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখে ভুতুরে বিদ্যুৎ বিলের কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে। ফলে কখনো কম আবার কখনো অতিরিক্ত ইউনিটের বোঝা টানছেন গ্রাহকরা। এতে প্রতিনিয়ত অর্থ ব্যয়ের পাশাপাশি নানাভাবে হয়রানির শিকারও হচ্ছেন তারা। বাসা বাড়ি 60 টাকার উপরে আসতেছে, কোনো সময় দেখা যায় 60 টাকা 60 পয়সার উপরে আসতেছে। এই মাসে 800-900 টাকা বিল হয়, যেখানে বিল হবে সর্বনিম্ন 400 থেকে 450 টাকা। তা আমার মনে হয় যে আসলে বিদ্যুৎ বিলটা মিটার দেখে মনে করা হচ্ছে না। যদি তারা নিয়মিত সঠিক ইউনিটটা লিখে নিয়ে যাইতো তাহলে আমাদের অতিরিক্ত বিল দিতে হইতো না। পৌর এলাকা সহ সদর উপজেলার 5টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করে নেসকো। এ নিয়ে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানটির কেউ। তবে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস বিদ্যুৎ বিভাগের। সুনির্দিষ্ট অভিযোগ আসলে সেই অভিযোগের প্রেক্ষিতে যে মিটার রিডার কাজ করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এবং প্রয়োজনীয় গ্রাহকের যে প্রবলেম আছে সেটা অবশ্যই সলভ করে দেওয়া হবে। নেসকোর তথ্য মতে ঠাকুরগাঁও সদর উপজেলায় বিদ্যুতের মোট গ্রাহকের সংখ্যা 43,207 জন। এর বিপরীতে মিটার রিডার আছেন 29 জন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। শুষ্ক মৌসুমেও কুড়িগ্রামের গঙ্গাধর নদীর আগ্রাসনে দিশেহারা মানুষ। নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে দিনের পর দিন ভাঙছে নদীর পাড়। 2 মাসে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব অন্তত 2 শতাধিক পরিবার। ভাঙন কবলিতদের অভিযোগ, বারবার আকুতি জানালেও পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। নতুন প্রকল্পের মাধ্যমে ভাঙন রোধে কাজ শুরুর আশ্বাস জেলা পানি উন্নয়ন বোর্ডের। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। নদীতে নেই জোয়ার, তবুও ভাঙছে তীর। কোনো উপায় না থাকায় শেষ সম্বলটুকু রক্ষায় প্রয়োজনীয় আসবাবপত্র ও ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন ভাঙন কবলিতরা। এ চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট কন্যামতি গ্রামের। গঙ্গাধর নদীর বাম তীরে প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে চলছে ভাঙন আগ্রাসন। স্থানীয়রা জানান, ইতোমধ্যে প্রায় 2 শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও একটি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে বালারহাট বাজারসহ 3টি শিক্ষা প্রতিষ্ঠান ও অসংখ্য ঘরবাড়ি। এই গঙ্গাধর নদীর কবলে পড়ে আমাদের স্থানীয় মানুষ সম্পদ ভালো ভালো ফসলি আবাদি জমি যেগুলো ছিল নদীর গর্ভে বিলীন হয়ে চলে গেছে। আমার নিজস্ব জমি না ছিল, এখন বর্তমান ভাঙ্গিয়া নিয়ে মানুষের জায়গায় আছে। আমাদের বাড়ি 1 থেকে 2 বা 3 বার ভাঙছে। 5-7 বিঘা জমি ছিল, সব নদীতেই গেছে। প্রতি বছরই বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে ভাঙছে গঙ্গাধর নদীর পার। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে বারবার আকুতি জানালেও নজর দিচ্ছে না প্রশাসন। হাটটা 2 বার করে ভাঙলাম, স্কুলটা ভাঙলাম 2 বার, একটা মাদ্রাসা আছে। আমাদের এখন বাঁচার মতো উপায় নাই। যতটুকু বাড়িঘর আছে এর মধ্যে যদি আমাদের নদী বাঁধটি রক্ষা করা হয় তবে আমাদের এলাকাবাসী অনেক খুশি হবে। আমি সরকারের কাছে আকুল আবেদন করি, এই নদীর যেন এই শুকনা মৌসুমেই বেড়িবাঁধের কাজ যেন শেষ করা হয়। জেলার ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ভাঙন রোধে স্থায়ী প্রকল্প চলমান থাকলেও গঙ্গাধরে কোনো প্রকল্প না থাকায় কার্যত কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলে দাবি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। গঙ্গাধর নদীর প্রতিরক্ষার জন্য এই মুহূর্তে কোনো চলমান প্রকল্প নেই এবং আমাদের কোনো ফিজিবিলিটি স্টাডিও হচ্ছে না। তবে যেখানে ভাঙনের কথা শুনলাম, এই বিষয়টি আমরা ভিজিট করে আমরা এখানে বরাদ্দ চাহিদা প্রেরণ করব। নদী ভাঙনে গত 2 মাসে সহায় সম্বল হারিয়েছে 2 শতাধিক পরিবার। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা গাইবান্ধার সদর উপজেলার ঘাগট নদীর বাঁধের ওপর প্রায় 14 কিলোমিটার দীর্ঘ সড়ক। প্রায় 5 বছর আগে বাঁধ উঁচু করতে পাকা সড়কের ওপর মাটি ভরাটের পর আর পাকা না করায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা আর কাদা। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশল বিভাগের। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। উঁচু নিচু সড়কে কাদায় পূর্ণ, হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গাইবান্ধা সদর উপজেলার ঘাগট নদীর বাঁধের উপর প্রায় 14 কিলোমিটার দীর্ঘ সড়কে প্রায় 5 বছর আগে মাটি ভরাট করে পানি উন্নয়ন বোর্ড। এরপর আর পাকা না করায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা আর কাদা। বিকল্প সড়ক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি ইউনিয়নের মানুষ। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। বৃষ্টি হলে এমন কাদা হয়, তখন তো একদম হেঁটেও যাওয়া যায় না, গাড়িতেও যাওয়া যায় না। আমরা চলাফেরা তো করতে পারি না, অনেক কষ্টে এই জায়গা দিয়ে যেতে হয়। বৃষ্টি হলে আমরা বাড়াতেই পারি না, আমাদের অনেক
কাদা পড়ে যায়, অনেক পাও ভাঙে, হাঁটার মতো অবস্থা থাকে না। ঠিকাদার আস্থা মেরামত না করিয়ে ফিনিশিং না দিয়ে চলে গেছে। এই রোডটা বন্ধ হয়, আজকে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ফকিরাঘাটার নাম দিছি। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশল বিভাগের। জন দুর্ভোগের কারণে আমরা এটা একটা প্রকল্প প্রস্তাবনা সদর দপ্তরে প্রেরণ করেছি। প্রকল্পটা প্রক্রিয়াধীন আছে। প্রকল্পটা অনুমোদন হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মিয়াপাড়া থেকে কামারজানি পর্যন্ত কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন সড়কটি ব্যবহার করেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। পোল্ট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে ফসলি জমি। প্রতিবাদ করলেই দেয়া হয় মামলা। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশ সেনের প্রভাব খাটিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করেই রংপুরের গঙ্গাচড়ায় গড়ে তোলা হয় বায়ো এগ লিমিটেড নামের একটি পোল্ট্রি খামার। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়ার চৌধুরীহাট এলাকায় 3 বছর আগে নির্মাণ করা হয় বায়ো এগ লিমিটেড নামের একটি পোল্ট্রি খামার। খামারের বর্জ্য ও দুর্গন্ধযুক্ত ময়লা পানি ছড়িয়ে ছিটে পড়ছে আশপাশের এলাকায়। এতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী, ক্ষতি হচ্ছে ফসলি জমির। খামারটির দূষণ রোধে এলাকাবাসী দফায় দফায় মানববন্ধন করেও কোনো প্রতিকার মেলেনি। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশ সেনের প্রভাব খাটিয়ে উল্টো স্থানীয়দের নামে মামলা দিয়েছে খামার কর্তৃপক্ষ। এদের দুর্গন্ধতে আমরা বাড়ি থাকতেই পারি না। বন্ধুজনকে কাকার সময় চাপে না, আমার বাড়ি পর্যন্ত মাসি নালা পার হইলে পাংতা পাড় গাও ধরে, চুলকানি ধরে। এত দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে আমার স্কুলের অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। রমেশ সেন ওনারে পাওয়ার দেখে আমাদের এলাকার মানুষকে বলা চলে একটা ফাফড়ের মধ্যে রাখছে। আমরা বাধা দিতে আসছি, আমাকে 1 নম্বর চাঁদাবাজির আসামি করা হয়েছে। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। এ ধরনের কোনো প্রতিষ্ঠান যদি আবাসিক এলাকার মধ্যে হয় এবং বাফার জোনকে কমপ্লাই না করে, সেক্ষেত্রে দূষণ প্রমাণিত হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। আইনগত ব্যবস্থাগুলোর মধ্যে হচ্ছে যে প্রথমত আমরা তাকে একটা নির্দিষ্ট সময় দেব, সময়ের মধ্যে সে নির্দিষ্ট পরিবেশসম্মত স্থানে চলে যাবে। যদি সে না যায় তাহলে আমরা আমাদের বিষয়টা আমাদের হেডকোয়ার্টারকে অবহিত করব। এই বিষয়ে সময় সংবাদের ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি খামার কর্তৃপক্ষ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বিদেশ থেকে আমদানি করা 21 কন্টেনার বোঝায় 10 কোটি টাকা মূল্যের ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। আমদানিকারক ছাড় না করায় বন্দরে পড়ে থাকা এসব ফল অনেকটা খাবার অনুপযোগী। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে বর্তমানে 9,000-এর বেশি পণ্য বোঝাই কন্টেনার পড়ে রয়েছে, যেগুলো অনেক আগে নিলামে বিক্রি করার জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছিল। এর মধ্যে বিদেশ থেকে আমদানি করা ফল বোঝাই বিশেষায়িত রেফার কন্টেনার রয়েছে কয়েকশো। এ ধরনের 21টি কন্টেনার বোঝাই অন্তত 400 মেট্রিক টন ফল ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টম হাউস। আগামী সপ্তাহের মধ্যে আমরা এই কন্টেনারগুলো ধ্বংস করে এবং এই ধ্বংসের স্থানটা হচ্ছে সিটি কর্পোরেশন ডাম্পিং ইয়ার্ডে আমরা এগুলো ধ্বংস করব বলে ধ্বংস কমিটি একমত পোষণ করেছে। দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা কমলা, মাল্টা, ম্যান্ডারিন এবং ড্রাগন ফলের বর্তমান বাজার মূল্য প্রতি কেজি 200 টাকার বেশি। সেই হিসেবে প্রতিটি কন্টেনারে অন্তত 60 লাখ টাকার ফল ছিল, যেগুলো নষ্ট হয়ে যাওয়ায় ধ্বংস করতে বাধ্য হচ্ছে। যার কারণে মালটা নিতে ধরেন বাজার হিসেবে অনেক টাকা পড়তে হয়ে যাচ্ছে। ডলারের দাম বেশি, মার্কেটে চাহিদা কম, খাচ্ছে কম, ওই হিসাবে অনেক সময় লোকসান গেলে মানুষ মাল বন্দর থেকে ডেলিভারি নেয় না। বিপুল পরিমাণ আমদানি করা ফল বন্দরে ইয়ার্ডে পড়ে থাকার পাশাপাশি নিলামে তুলতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে কাস্টমসের দীর্ঘসূত্রি থেকে দুষছেন বিডার অ্যাসোসিয়েশন। নির্দিষ্ট সময় এটা পণ্য অনুমোদন হোক, ইয়ার্ড নিলাম হবে, আমরা বিড করবো, আমরা নিব। ওদের মানে অসহযোগিতার কারণেই মালগুলো ধ্বংসে চলে যাচ্ছে। ফলসহ পচনশীল পণ্যের গুণগত মান বজায় রাখতে রেফার কন্টেনারগুলোকে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখতে হয়। আর এই খাতে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উপদেষ্টা নিয়োগে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হতে হবে। লালমনিরহাটে মির্জা ফখরুল, সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।